আসসালামু আলাইকুম। আজকে আমরা তড়িৎ রসায়নের 1 নম্বর লেকচার শুরু করব। তো তড়িৎ রসায়ন তোমরা বুঝতে পারতেছো যে তড়িৎ রসায়ন বলতে তড়িৎ বলতে আমরা কি বিদ্যুৎ বুঝি, তাই না? তো বিদ্যুৎ দিয়ে যে সকল রসায়নগুলো পড়াশোনা করা যায় আমরা ওই সকল বিষয়গুলো আজকে আমরা একটু পড়াশোনা করার চেষ্টা করবো, ঠিক আছে? তো দেখো, তড়িৎ রসায়ন শুরু করার আগে আমরা একটু বেসিক যে পার্ট, একেবারে বেসিক, যেটা না বললেই নয়, এটা দিয়ে আমরা একটু শুরু করি। দেখো, হ্যাঁ, তো আমরা যদি একটা কোষ লিখি, দেখো আমরা একটা কোষ লিখতে যাচ্ছি। এখানে একটা কোষ লিখলাম, একটা দ্রবণের ভিতরে আমি এখানে দুইটা তড়িৎদ্বার দিলাম। ওকে, এই যে তড়িৎদ্বার দিলাম, দুইটা তড়িৎদ্বার দিলাম। তো তড়িৎদ্বার গুলোকে আমি একটা ব্যাটারি দিয়ে কানেকশন দিয়ে দিলাম, ঠিক আছে? এই তড়িৎদ্বার গুলো কি বলতো, আমি ব্যাটারি দিয়ে কানেকশন দিলাম। তো ব্যাটারি দিয়ে কানেকশন দেওয়ার পরে এখানে এই যে দ্রবণটা, এই দ্রবণের মধ্যে আমি সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ দিছি। কি দিছি বলতো? সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ। ওকে, এখানে কি দিছি বলতো? সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ দিছি। ওকে, এখানে দ্রবণ পানি আছে, সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ দিছি। এখন দেখো, এই সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ যখন আমি দিলাম, আমি এদিক দিয়ে কি দিছি বলতো? তড়িৎ দিছি। এখানে একটা ব্যাটারি মানে কিছু তড়িৎ আছে, তাই না? তাহলে এখানে তড়িৎ, এই বড় দাগটা পজিটিভ, এই ছোট দাগটা হচ্ছে নেগেটিভ। ওকে, এখন দেখো, ব্যাটারির এই যে পজিটিভ যে প্রান্ত, এই ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত যে তড়িৎদ্বার, এই তড়িৎদ্বারকে বলা হয় অ্যানোড। কি বললাম বলতো? যে ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত তড়িৎদ্বারকে কি বলা হয়? অ্যানোড বলা হয়। কি বলছি? অ্যানোড। তাহলে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত তড়িৎকে তুমি কি বলবা? ক্যাথোড বলবা, তাই না? তাহলে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত তড়িৎদ্বারকে বলা হয় অ্যানোড, এবং ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত তড়িৎদ্বারকে বলা হয় ক্যাথোড। বুঝতে পারছো? তাহলে অ্যানোড এবং ক্যাথোড। তো মাথায় রাখবা, অ্যানোডে সব সময় জারণ হয়। অ্যানোডে কি হয় বলতো? সব সময় জারণ বিক্রিয়া হয়। অ্যানোডে সবসময় কোন বিক্রিয়া হবে বলতো? অ্যানোডে সবসময় জারণ বিক্রিয়া হবে। ওকে, তাহলে বলতো ক্যাথোডে সবসময় কোন বিক্রিয়া হবে? বিজারণ বিক্রিয়া হবে। ক্যাথোডে কি হবে? সবসময় বিজারণ বিক্রিয়া হবে। ওকে, ক্যাথোডে সবসময় কি হবে? বিজারণ বিক্রিয়া হবে। বুঝতে পারছো সবাই? আচ্ছা, এখন জারণ বিক্রিয়া বলতে কি বুঝি জানো? জারণ বিক্রিয়া বলতে বুঝি আমরা হচ্ছে ইলেকট্রন ত্যাগ হয়। তাহলে এই অ্যানোডে কি হবে? ইলেকট্রন ত্যাগ হবে। তাহলে ক্যাথোডে বিজারণ বিক্রিয়া, তাহলে ক্যাথোডে কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে, তাই না? আচ্ছা, এখন দেখো, এই দ্রবণের মধ্যে কি আছে? সোডিয়াম ক্লোরাইড আছে, তাই না? তাহলে যেহেতু একটা দ্রবণের মধ্যে সোডিয়াম ক্লোরাইডটা কোন আকারে থাকবে বলতো? সোডিয়াম প্লাস আকারে এবং ক্লোরিন মাইনাস আকারে থাকবে, তাই না? তাহলে এখন বলো, আমরা আগে বলছি ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত তড়িৎকে তুমি অ্যানোড বলছো। অ্যানোডের মধ্যে কি হয়? জারণ হয়, তাই না? জারণ হয়। এখন দেখো, এই সোডিয়াম কি বলতো? সোডিয়াম কি আয়ন? পজিটিভ আয়ন। এবং অ্যানোড কি বলতো? পজিটিভ। তাহলে পজিটিভকে আকর্ষণ করবে? করবে না। তাহলে এই যে তড়িৎদ্বারটা যদি পজিটিভ হয়, পজিটিভ কাকে আকর্ষণ করবে? পজিটিভ কাকে আকর্ষণ করবে? নেগেটিভকে। এই যে পজিটিভ প্রান্তের সাথে যুক্ত তড়িৎদ্বার, তার মানে এটা তো পজিটিভ, এটা কি পজিটিভ না? এটা তো পজিটিভ। তাহলে পজিটিভ তো এই পজিটিভকে আকর্ষণ করবে না। তাহলে পজিটিভ কাকে আকর্ষণ করবে? ক্লোরিনকে, অর্থাৎ নেগেটিভকে আকর্ষণ করবে। অর্থাৎ এখন এই ক্লোরিনটা কোথায় চলে যাবে বলতো? এখানে চলে যাবে। তাহলে ক্লোরিন, এই যে ক্লোরিন যে আয়নটা, ক্লোরাইড যে আয়নটা কোথায় চলে যাবে? আমাদের অ্যানোডে চলে যাবে। আর এটা যেহেতু নেগেটিভ প্রান্ত সাথে যুক্ত তড়িৎদ্বার কি বলে? ক্যাথোড। এটা কি নেগেটিভ? তাহলে নেগেটিভে কি কাকে আকর্ষণ করবে? পজিটিভকে। তাহলে পজিটিভ এখানে চলে যাবে, তাই না? তাহলে এখন কি হচ্ছে বলো? এখন দেখো তো, এই যে এটা কি অ্যানোড, তাহলে অ্যানোডের মধ্যে কে গেছে? এই যে নেগেটিভ আয়নকে তোমরা কি বলো বলো তো? ক্যাটায়ন বলো নাকি অ্যানায়ন বলো? অ্যানায়ন বলো। তাহলে অ্যানোডে কে গেল? অ্যানোডে গেছে কে? এটা কি অ্যানায়ন। তাহলে অ্যানোডে অ্যানায়ন যায়, ক্যাথোডে ক্যাটায়ন যায়। এটা মাথায় রাখবা। কি বলছে বলতো? অ্যানোডে অ্যানায়ন যায়, ক্যাথোডে ক্যাটায়ন যায়। ওকে, তাহলে তুমি দেখতে পাচ্ছ অ্যানোডে অ্যানায়ন গেছে, এই ক্যাথোডে কি গেছে? ক্যাটায়ন গেছে। তাহলে এই সোডিয়ামটা যাচ্ছে কোথায়? ক্যাথোডে যাচ্ছে। তাহলে ক্যাথোডে যে কি হবে বলতো? আমরা দেখতে পাচ্ছি এখানে কি হবে বলতো? প্রথমে জারণ বিক্রিয়া লিখি। তাহলে জারণ বিক্রিয়া কোথায়? জারণ বিক্রিয়াটা কোথায় হচ্ছে বলতো? জারণ বিক্রিয়াটা কোথায় হচ্ছে? অ্যানোডে। তাহলে আমরা অ্যানোডে, তাহলে অ্যানোডে জারণ বিক্রিয়া, তাহলে অ্যানোডে
জারণ বিক্রিয়া। তাহলে অ্যানোডের জারণ বিক্রিয়াটা কি বলতো? অ্যানোডের জারণ বিক্রিয়াটা কি হচ্ছে? অ্যানোড অ্যানোডে কি যাইতেছে? ক্লোরিন যাইতেছে, ক্লোরিন মাইনাস আয়ন যাইতেছে, তাই না? তাহলে এই ক্লোরিন মাইনাস আয়ন কি করে বলতো? যেহেতু অ্যানোডের জারণ হইতেছে, জারণ বিক্রিয়া মানে কি ইলেকট্রন ত্যাগ করে, তাহলে ক্লোরিনে দেখো ওই একটা গ্রহণ করছিল, তাহলে ক্লোরিনে একটা ইলেকট্রন কি করবে বলতো? গ্রহণ করবে, গ্রহণ করে কিসে পরিণত হবে বলতো? ক্লোরিনে পরিণত হবে, তাই না? তাহলে ক্লোরিন মাইনাস আয়নে একটা ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে ক্লোরিন আয়নে পরিণত হয়েছে। কিন্তু ক্লোরিন তো এভাবে থাকে না, ক্লোরিন কি এভাবে থাকে? থাকে না। তাহলে এখান থেকে দুইটা ক্লোরিন আয়ন দুইটা ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হলো? তো ক্লোরিন গ্যাসে পরিণত হবে, তাই না? তাহলে দুইটা ক্লোরিন আয়ন দুইটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন গ্যাসে পরিণত হবে। তার মানে এখন তুমি আমাকে বলো তো, তুমি আমাকে বলো এই জায়গায় ক্লোরিনটা অ্যানোডে দিয়া কি উৎপন্ন করবে? ক্লোরিনটা অ্যানোডে দিয়া ক্লোরিন গ্যাস উৎপন্ন করবে, তাই না? এই যে গ্যাস উৎপন্ন করছে, তাহলে এখানে যে সে ক্লোরিন মাইনাস আয়নটা এখানে গ্যাস উৎপন্ন হয়ে গেছে, বুঝতে পারছো? আচ্ছা, এখন বাকি রইলো কি বলতো? আচ্ছা আমি এটা একটু পাশে লিখি যে 2 ক্লোরিন মাইনাস আয়ন দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে ক্লোরিন গ্যাস উৎপন্ন করছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া কোথায় আছে? অ্যানোডে আছে। ক্যাথোডে লিখো বিজারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া। তাহলে বিজারণ বিক্রিয়া কোথায় হচ্ছে? এটা বিজারণ বিক্রিয়া কোথায় হচ্ছে বলতো? ক্যাথোডে হচ্ছে, তাই না? তাহলে এই বিজারণ বিক্রিয়া হবে ক্যাথোডে, ক্যাথোডে। তাহলে ক্যাথোডে বিজারণ বিক্রিয়া। তাহলে ক্যাথোডে বিজারণ বিক্রিয়াটা কি? দেখো ক্যাথোডে কে গেছিল? ক্যাথোডে ক্যাটায়ন গেছে। তাহলে ক্যাটায়ন কি? সোডিয়াম প্লাস আয়ন। তাহলে সোডিয়াম প্লাস আয়ন ক্যাথোডে কি হয়? বিজারণ বিক্রিয়া হয়। বিজারণ বিক্রিয়া মানে কি? ইলেকট্রন গ্রহণ করা। তাহলে ক্যাথোডে যাচ্ছে কি? ক্যাটায়ন। তাহলে যে ক্যাটায়ন যাইতেছে, ক্যাটায়ন যায় কি করে? বিজারণ বিক্রিয়া হয় যেহেতু, তার মানে কি কি করে? ইলেকট্রন গ্রহণ করে। তাহলে ইলেকট্রন গ্রহণ করবে, এই ইলেকট্রন গ্রহণ করছে। ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হলো? তো সোডিয়াম প্লাসে যে একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে কিসে পরিণত হবে? সোডিয়াম ধাতুতে পরিণত হবে, তাই না? বুঝতে পারছো না? সোডিয়াম ধাতুতে পরিণত হবে। তাহলে এখন এই সোডিয়াম যেহেতু ধাতু, এই সোডিয়াম প্লাস আয়নটা ওইখানে যাইয়া এই যে ক্যাথোডের মধ্যে এইভাবে কি হবে বলতো? জমাট বাড়তে শুরু করবে, যেরকম ভাবে জমাট বাড়তে শুরু করবে, বুঝতে পারছো? এই যেরকম ভাবে জমাট বাড়তে শুরু করবে। তাহলে এই যে এগুলো কি বলতো? সোডিয়াম ধাতু। এগুলো কি? সোডিয়াম ধাতু। আর এই ক্লোরিনটা এখানে যে কি হবে বলতো? ক্লোরিন গ্যাস আকারে বুদবুদ আকারে চলে যাবে, বুঝতে পারছো? তাহলে এখানে কি বলতো? এই জায়গা থেকে ক্লোরিনটা অ্যানোডে গিয়ে ক্লোরিন গ্যাস আকারে চলে যাবে। তো এই যে কোষটা আলোচনা করলাম, এই কোষটাকে বলা হয় হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। কি বলছে বলতো ভাইয়া? এই কোষটার নাম কি? এই কোষটার নাম হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, বুঝতে পারছো? তো তড়িৎ রসায়নের কনসেপ্টটা আসলে এখান থেকে শুরু হয়, বুঝতে পারছো? এখান থেকে আসলে তড়িৎ রসায়নের কনসেপ্টটা শুরু হয়। ওকে, তাহলে আমি আরেকবার একটু রিভিউ করতেছি। দেখো এখানে একটা কোষ আছে, এই কোষ এই যে দুইটা তড়িৎদ্বার, এখানে সোডিয়াম ক্লোরাইড দ্রবণ ছিল, দ্রবণের মধ্যে তড়িৎদ্বার রাখছে এবং একে ব্যাটারি দিয়ে কানেকশন করছে। তো ব্যাটারির পজিটিভ, এই যে ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যে যুক্ত যে তড়িৎদ্বার, এটাকে বলা হয় অ্যানোড। অ্যানোডে সবসময় জারণ বিক্রিয়া হয়। জারণ বিক্রিয়া হয় মানে ইলেকট্রন ত্যাগ হয়। আর ঋণাত্মক প্রান্তের সাথে যে যুক্ত তড়িৎদ্বার, এটাকে বলা হয় ক্যাথোড। ক্যাথোডে সবসময় বিজারণ বিক্রিয়া হয়। বিজারণ বিক্রিয়া মানে সেখানে ইলেকট্রন গ্রহণ হয়। ওকে, আচ্ছা, তাহলে আমরা জানি অ্যানোড পজিটিভ, তাই না? অ্যানোড যেহেতু ইলেকট্রন ত্যাগ করতেছে, তাই না? অ্যানোড এই যে পজিটিভ সাথে যুক্ত তড়িৎ পজিটিভ, পজিটিভের সাথে যুক্ত তড়িৎ এটা পজিটিভ হওয়ার কথা। এটা পজিটিভ হলে এটা তো পজিটিভ হবে। তাহলে পজিটিভের কাছে কি আসবে? নেগেটিভ আসবে, অ্যাট্রাকশন, তাই না? নেগেটিভ আসবে। নেগেটিভ বলতে কে? অ্যানায়ন না ক্যাটায়ন? অ্যানায়ন। তাহলে অ্যানায়ন আসবে। তাহলে অ্যানোডে কি আসে? অ্যানায়ন আসে। এই যে অ্যানোডে অ্যানায়ন আসে। অ্যানায়ন এসে কি উৎপন্ন করছে? গ্যাস উৎপন্ন করছে। আর ক্যাথোডে কি গেছে? ক্যাথোডে ক্যাটায়ন গেছে। ক্যাটায়ন যে কি উৎপন্ন করছে? সোডিয়াম ধাতু উৎপন্ন করছে, বুঝতে পারছো? তো এগুলো কোশ্চেন আসে একাডেমিকে এবং হচ্ছে বিভিন্ন ভার্সিটি যে কোশ্চেনে বলে দেয় যে সোডিয়াম ক্লোরাইডের, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে এবং ক্যাথোডে কি উৎপন্ন হয়, বুঝতে পারছো? তো লিখলে বলতে হবে যে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয় ক্লোরিন গ্যাস এবং ক্যাথোডে উৎপন্ন হয় কি বলতো? সোডিয়াম ধাতু, বুঝতে পারছো? আচ্ছা, তো আমরা হচ্ছে একবার বেশি একটা পাঠ্যক্রম করছি, আমরা হচ্ছে জাস্ট এখন শুরু করবো। ওকে, আমরা এখন শুরু করব। তো আশা করি তোমরা এটুকু তোমরা বুঝতে পারছো। আমরা এখন শুরু করতেছি, কেমন? তো দেখো
আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। কি পড়বো বলতো? আমরা পড়বো হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষ পড়বো আমরা। ওকে, তো তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে মাথা রাখবা, তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে দুই প্রকার। কি বলছি বলতো? তড়িৎ রাসায়নিক কোষ কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে গ্যালভানিক কোষ, আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষক কোষ। তাহলে আমরা যে একটু আগে কোষটা পড়লাম সেটা কি ছিল? তড়িৎ বিশ্লেষক কোষ ছিল, তাই না? তাহলে এই তড়িৎ রাসায়নিক কোষটাই দুই প্রকার, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষক কোষ, একটা কি ছিল? তড়িৎ বিশ্লেষক কোষ। এই তড়িৎ বিশ্লেষক কোষ, ওকে, একটা ছিল তড়িৎ বিশ্লেষক কোষ, আর একটা হচ্ছে গ্যালভানিক কোষ। একটা কি বলতো? গ্যালভানিক কোষ। ওকে, এখন এই তড়িৎ বিশ্লেষক কোষ এবং গ্যালভানিক, তড়িৎ বিশ্লেষক কোষটা আমরা একটু আগে আলোচনা করছি, তাই না? এখন হচ্ছে আমরা গ্যালভানিক কোষটা নিয়ে একটু বলবো। দেখো গ্যালভানিক কোষটা কি হয়। গ্যালভানিক কোষটা হচ্ছে এরকম দুইটা ইসে থাকে, দুইটা দ্রবণ থাকে, এখানে একটা দ্রবণ, এখানে একটা দ্রবণ। এই দ্রবণ গুলাকে এখানে একটা বাল্ব থাকে। কি বলতো? এটা একটা বাল্ব। ওকে, তাহলে দুইটা তড়িৎদ্বার, দুইটা দ্রবণের মধ্যে দুইটা তড়িৎদ্বার আছে, এবং তড়িৎদ্বার গুলাকে কি বলতো? দুইটা দ্রবণের মধ্যে দুইটা তড়িৎদ্বার, তড়িৎগুলোর মধ্যে একটা হচ্ছে বাল্ব লাগাইছি বা রোধ। হ্যাঁ, একটা রোধ দিলাম, এবং এখানে হচ্ছে আমরা এই দুইটা ইসেকে সংযোগ করার জন্য, দুইটা দ্রবণকে সংযোগ করার জন্য আমরা হচ্ছে একটা লবণ সেতু দিলাম। কি বলে এটাকে? লবণ সেতু। ওকে, এটার নাম কি? লবণ সেতু। এটা একটা দ্রবণ, এটা আরেকটা দ্রবণ। ওকে, তাহলে এই দ্রবণটা হচ্ছে জিঙ্ক সালফেটের দ্রবণ। কি বলছি বলতো ভাইয়া? এই দ্রবণটা জিঙ্ক সালফেটের দ্রবণ, এই দ্রবণটা কপার সালফেটের দ্রবণ। বুঝতে পারছো? এটা জিঙ্ক সালফেটের দ্রবণ, এটা কপার সালফেটের দ্রবণ। আর এই যে তড়িৎদ্বারটা, এই তড়িৎদ্বারটা হচ্ছে জিঙ্কের তড়িৎদ্বার। কিসের তড়িৎদ্বার? জিঙ্কের তড়িৎদ্বার। আর এই যে তড়িৎদ্বার, এই তড়িৎদ্বার হচ্ছে কপারের তড়িৎদ্বার। ওকে, এটুকু বুঝতে পারছেন না বলতো? এখানে একটা দ্রবণ, এখানে একটা দ্রবণ, এই দুইটা দ্রবণকে একসাথে করার জন্য আমরা লবণ সেতু ব্যবহার করছি। তাহলে এটার নাম কি বলতো? লবণ সেতু। এটার নাম হচ্ছে লবণ সেতু। এই লবণ সেতুর কাজ কি? দুইটা দ্রবণকে সংযুক্ত করা, নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহে সহায়তা করা। এছাড়াও অনেক কিছু আছে, আমরা এগুলো ধীরে ধীরে আলোচনা করবো। লবণ সেতু দিলাম, এরপরে এই দুইটা দ্রবণের মধ্যে কি দেওয়া আছে বলতো? তড়িৎদ্বার দেওয়া আছে। দুইটা তড়িৎদ্বার দিলাম, তড়িৎদ্বার গুলোকে একসাথে সংযোগ করছে। এই যে তড়িৎদ্বার একসাথে সংযোগ করার জন্য আরেকটা কি দিলাম? এখানে বাল্ব দিলাম বা রোধ, একটা রোধ দেওয়া। আচ্ছা, এখন এই তড়িৎদ্বারটা জিঙ্কের তড়িৎদ্বার, কপারের তড়িৎদ্বার। এখন মাথা রাখবা, এটাকে যদি তুমি অ্যানোড হিসেবে ব্যবহার করতে চাও, কি বললাম? অ্যানোড মানে এটা কি কোষ? গ্যালভানিক কোষ। এই গ্যালভানিক কোষের অ্যানোড, গ্যালভানিক কোষের অ্যানোড হয় হচ্ছে যার সক্রিয়তা যত বেশি সে অ্যানোড হয়, মানে সক্রিয়তা যদি বেশি হয় সে অ্যানোড হয়। মাথা রাখবা, জিঙ্ক থেকে কপারের সক্রিয়তা কি হয় বলতো? বেশি হয়। এই কারণে জিঙ্ক হচ্ছে এখানে অ্যানোড, আর এখানে কপারের সক্রিয়তা কম, এই কারণে কপার হচ্ছে ক্যাথোড। একটু আগে তোমরা তড়িৎ বিশ্লেষক কোষের ক্ষেত্রে দেখছিলা না? তড়িৎ বিশ্লেষক কোষের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষক কোষ, ওইখানে তোমরা কি দেখছো বলতো? ব্যাটারির ধনাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত তড়িৎদ্বারকে অ্যানোড এবং ক্যাথোড বলছো। ওটা তড়িৎ বিশ্লেষক কোষে ছিল। কিন্তু এখন যেটা দেখতেছো সেটা হচ্ছে গ্যালভানিক কোষ। তো গ্যালভানিক কোষের ক্ষেত্রে ওই রকম ভাবে আসলে হিসাব করা হয় না, যে পজিটিভ নেগেটিভ প্রান্ত দিয়ে অ্যানোড ক্যাথোড নির্ধারণ করা যায় না। গ্যালভানিক কোষের ক্ষেত্রে তুমি যে তড়িৎদ্বারগুলো ব্যবহার করবা, ওই তড়িৎদ্বারগুলোর মধ্যে যে বেশি সক্রিয় সে হচ্ছে অ্যানোড, আর যে কম সক্রিয় সে হচ্ছে ক্যাথোড। তাহলে এখানে এই জিঙ্ক এবং কপারের মধ্যে কে বেশি সক্রিয়? জিঙ্ক বেশি সক্রিয়। জিঙ্ক বেশি সক্রিয় হওয়ার কারণে জিঙ্ক হচ্ছে অ্যানোড, কপার কম সক্রিয়র কারণে কপার হচ্ছে ক্যাথোড। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখানে জিঙ্ক কি বলতো? অ্যানোড। তাহলে লিখো
এই জিঙ্ক, জিঙ্ক কি বলতো অ্যানোড। আর একটা কথা সবসময় সত্যি, সত্যিটা কি বলতো, অ্যানোডে সবসময় কি হয়, জারণ হয়। অ্যানোডে কি হয়, জারণ হয়। আর এখানে কপারের সক্রিয়তা কম হওয়ার কারণে কপার কি হয়েছে বলতো, ক্যাথোড। কপার কি, ক্যাথোড। এবং ক্যাথোডে সবসময় কি হয়, বিজারণ হয়। ক্যাথোডে সবসময় কি হয়, বিজারণ। বুঝতে পারছো? তাহলে এখন বলতো এই জায়গা থেকে জিঙ্কের অ্যানোড, জিঙ্ক হচ্ছে অ্যানোড, এর জারণ বিক্রিয়া হচ্ছে, আর এখানে হচ্ছে কপার হচ্ছে ক্যাথোড, সেখানে বিজারণ বিক্রিয়া হয়েছে। আচ্ছা ফাইন। এখন দেখো এই জায়গায় যে জিঙ্কটা তুমি ব্যবহার করলা, এই জিঙ্কে যেহেতু অ্যানোড, জিঙ্ক অ্যানোডে কি হয়, অ্যানোডে কি হয়, জারণ হয়। তাহলে এখান থেকে বলতো এই জায়গার মধ্যে একটা বিক্রিয়া ঘটবে। বিক্রিয়াটা কি, অ্যানোডে জারণ বিক্রিয়া। আমি লিখতেছি বিক্রিয়াটা অ্যানোডে জারণ। তাহলে অ্যানোডে জারণ বিক্রিয়াটা কি হবে, জারণ মানে ইলেকট্রন ত্যাগ হবে। তাহলে এই যে তড়িৎদ্বার জিঙ্ক, এই জিঙ্কে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করবে। জিঙ্ক কি করবে বলতো, ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে জিঙ্কে দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হবে। বুঝতে পারছো? তাহলে অ্যানোডে কি হবে বলতো, এই জিঙ্কে, এই জিঙ্ক তড়িৎদ্বারে দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ এ পরিণত হবে। আচ্ছা, এরপর হচ্ছে কি বলতো, ক্যাথোডে বিজারণ। ক্যাথোডে বিজারণ। তাহলে ক্যাথোডে বিজারণে কি হবে বলতো, ক্যাথোডে বিজারণে কি হবে, এই যে কপার, কপার যে তড়িৎদ্বার আছে, এই কপার তড়িৎদ্বার আছে না বলতো, এই যে কপার তড়িৎদ্বার, আর এখানে কি আছে, কপার সালফেট। তাহলে কপার সালফেটটা কি আকার আছে বলতো, কপার 2+ আকারে আছে না বলো। এই কপার সালফেটে কপার কি আকারে আছে, 2+ আকারে আছে, তাই না। A2+, Y2-, তাই না। তাহলে এই কপার 2+ এ কোথায় যাবে, ক্যাথোডে যাবে। কপার 2+ এ ক্যাথোডে যাইয়া, কপার 2+ এ ক্যাথোডে যাইয়া দুইটা ইলেকট্রন কি করবে বলতো, গ্রহণ করবে। দুইটা ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে। কপার 2+ এ ক্যাথোডে যাইয়া দুইটা ইলেকট্রন গ্রহণ করবে। দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি হবে, কপার ধাতুতে পরিণত হবে। তাহলে এই কপারটা তখন কোথায় যাবে বলতো, এই যে এখানে যাবে। যাওয়ার পর এখানে ইস্যু উৎপন্ন করে। বুঝতে পারছো? কপারটা কি হবে বলতো, এই যে কপার আয়নটা তখন ওইখানে যাবে। যাওয়ার পর সেখানে আমাদের কি হবে বলতো, কপার উৎপন্ন হবে। বুঝতে পারছো? সেখানে কি উৎপন্ন হবে, আমাদের কপার উৎপন্ন হবে। আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো। তাহলে এখন বলো আমাকে, এই জায়গা থেকে এই কপার 2+ যখন ওইখানে গেল, তাহলে এই জায়গাটাকে আমরা একটা জিনিস বলতে পারি, জিঙ্ক থেকে কি হয়েছে বলতো, এই জিঙ্কটা জিঙ্ক 2+ হয়ে গেছে। তাহলে এই কথাটাই তুমি এভাবে লিখতে পারো, জিঙ্ক থেকে জিঙ্ক 2+। এই পুরো বিক্রিয়া তুমি এভাবে লিখতে পারো। আর এখানে কি হয়েছে বলতো, কপার 2+ থেকে কি হয়েছে বলতো, কপার 2+ থেকে, এই কপার 2+ থেকে কি হয়েছে, কপার 2+ থেকে আমরা দেখছি কপার হয়েছে। তাহলে এই জায়গাটা তুমি এভাবে লিখতে পারো, কপার 2+ থেকে হয়েছে কপার। বুঝতে পারছো? তাহলে এই বিক্রিয়াটাকে আমরা ডিক্লেভে লিখতে পারি, এই বিক্রিয়াটাকে আমরা ডিক্লেভে লিখতে পারি। বুঝতে পারছো কিনা বলো তো? তাহলে এখন দেখো, এই জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করছে, এই ত্যাগকৃত ইলেকট্রনটা এই তড়িৎদ্বারের মাধ্যমে এই যে এখানে আসবে, তাই না। তাহলে ইলেকট্রন যাচ্ছে কোন দিকে, এইদিকে। তাহলে ইলেকট্রন দিক কোথায়, এদিকে। তাহলে ইলেকট্রন যাচ্ছে কিন্তু এইদিকে, তাই না। বলো, ইলেকট্রন যাচ্ছে কোন দিকে, ইলেকট্রন যাচ্ছে হচ্ছে এইদিকে। তাহলে ইলেকট্রনের দিক এটা। তাহলে ইলেকট্রন তোমরা জানো, ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয়, বিদ্যুৎ তার বিপরীত দিকে প্রবাহিত হয়। তাহলে ইলেকট্রন যদি এইদিকে প্রবাহিত হয়, বিদ্যুৎ তার বিপরীত দিকে প্রবাহিত হবে। তাহলে বিদ্যুৎ প্রবাহিত হবে কোন দিকে বলতো, এই যে আই প্রবাহ হতে বিপরীত দিকে। বুঝতে পারছেন আমার কথাটা, যে এখানে জিঙ্ক জাতীয় ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণ করতে এই দ্রবণে আসা লাগবে। তাহলে এই জিঙ্ক থেকে ইলেকট্রন ওইদিকে যাচ্ছে। বুঝতে পারছো? আর ইলেকট্রন যেদিকে যায় তার বিপরীত দিকে হচ্ছে বিদ্যুৎ প্রবাহিত হয়। এই কারণে ইলেকট্রনের দিকে গেলে বিদ্যুৎ প্রবাহিত তার বিপরীত দিকে। বুঝতে পারছো? তাহলে এখন বলো তো, ইলেকট্রন যদি এবার যেতে থাকে এবং কারেন্ট যদি এদিক করে আসতে থাকে, এখানে যে আসলে আমাদের বাল্বটা আছে, এই বাল্বটা কি জল উঠবে না? অবশ্যই জল উঠবে। কারণ কি বলতো, কারণ এখানে ইলেকট্রন যেহেতু যাচ্ছে, বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তাহলে বাল্বের মধ্যে দিয়ে যদি বিদ্যুৎ যায়, ইলেকট্রন প্রবাহিত হয়, তাহলে কি বাল্বটা জল উঠবে না? জল উঠবে। বুঝতে পারছো? তাহলে এই বাল্বটা কিন্তু তখন জল উঠবে। তাহলে তুমি এই কোষটা দিয়ে তুমি কি বুঝতে পারলা, এই কোষটার কাজ কি?
যে তুমি এখানে এই কোষটা দিয়ে হচ্ছে তুমি দুইটা দ্রবণ তোমার কাছে আছে, এই দুইটা দ্রবণের রাসায়নিক শক্তিটাকে তুমি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করছো, তাই না? তাই না? যে এই জায়গাতে রাসায়নিক যে শক্তি, জিঙ্ক সালফেট, কপার সালফেটের যে রাসায়নিক শক্তিগুলো, এই রাসায়নিক শক্তিগুলোকে তুমি কিসে রূপান্তরিত করছো বলতো? রাসায়নিক শক্তিটাকে তুমি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করছো, তাই না? কিন্তু তড়িৎ বিশ্লেষক কোষের মধ্যে কি এটা করছিলা? তড়িৎ বিশ্লেষক কোষের মধ্যে তুমি এটা করো নাই। ওইখানে তুমি বিদ্যুৎ শক্তিটাকে তুমি কি করছিলে বলতো? রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করছো, তাই না? তো এই যে কিছু কিছু পার্থক্য, এই পার্থক্যগুলো কিন্তু তোমাদের কোথায় আসে? তোমাদের হচ্ছে ওই যে খ নাম্বার কোশ্চেনে আসে, যে তড়িৎ বিশ্লেষক কোষ এবং গ্যালভানিক কোষের মধ্যে পার্থক্য লিখো। এই কোশ্চেনগুলো তোমাদের খ নাম্বারে আসতে দেখা যায়, হ্যাঁ, মাঝে মধ্যে কিন্তু আসে। তাহলে বলতো তড়িৎ বিশ্লেষক কোষ এবং আমাদের গ্যালভানিক কোষের মধ্যে পার্থক্যগুলো তোমরা পারবা কিনা বলো? তোমাদের পার্থক্যের মধ্যে পারা উচিত। ওকে, আমি দু একটা পার্থক্য আবার নতুন করে বলি। দেখো, ওইখানে তড়িৎ বিশ্লেষক কোষটা যে পড়াছিলাম, তড়িৎ বিশ্লেষক কোষের মধ্যে কি ছিল? তড়িৎ বিশ্লেষক কোষের মধ্যে কি ছিল? তড়িৎ বিশ্লেষক কোষের মধ্যে ছিল হচ্ছে ব্যাটারির ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত দ্বারা অ্যানোড এবং ক্যাথোড নির্ধারণ করা যায়, কিন্তু গ্যালভানিক কোষে অ্যানোড এবং ক্যাথোড নির্ধারণ করা হয় ধাতুর সক্রিয়তার উপর ভিত্তি করে। একটা পার্থক্য। দুই নম্বর পার্থক্য হচ্ছে এই গ্যালভানিক কোষে রাসায়নিক শক্তিটাকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়, কিন্তু তড়িৎ বিশ্লেষক কোষের মধ্যে বিদ্যুৎ শক্তিটাকে তুমি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করতেছো, তাই না? আচ্ছা, তারপর কি বলতো, আর কি পার্থক্য দেওয়া যায়? তারপর দেখো, এই যে গ্যালভানিক কোষটাকে তুমি কি ইন্ডিপেন্ডেন্ট কোষ বলতে পারবে না, স্বাধীন কোষ বলতে পারো না, কারণ গ্যালভানিক কোষটা কিন্তু নিজে নিজে বিদ্যুৎ তৈরি করতেছে। তাহলে গ্যালভানিক কোষটাকে তুমি বলতে পারো ইন্ডিপেন্ডেন্ট কোষ, বুঝতে পারছো? আর ওই যে তড়িৎ বিশ্লেষক কোষে তুমি কি করছো? বাইরে থেকে বিদ্যুৎ দিছো, বাইরে থেকে বিদ্যুৎ দিলে কোষটা সচল হয়েছে, তাই না? তো এই কারণে তড়িৎ বিশ্লেষক কোষকে বলা হয় ডিপেন্ডেন্ট কোষ। কি বলো তো? ডিপেন্ডেন্ট কোষ বলে। ওকে, তারপরে দেখো এই জায়গার ভিতরে এই যে গ্যালভানিক কোষের মধ্যে এখানে একটা বিভব তৈরি হয়। কি তৈরি হয় বলতো? বিভব তৈরি হয়। এখানে একটা বিভব তৈরি হবে। কিভাবে বিভব তৈরি হয় আমরা কিন্তু এটা আরো যখন আরো ডিপলি আলোচনা করব সামনে লেকচারগুলোতেই, তখন তুমি আরো আগে বলবা। তো আমাদের এটুকু দেখো যে গ্যালভানিক কোষের মধ্যে বিভব তৈরি হয়, কিন্তু তড়িৎ বিশ্লেষক কোষের মধ্যে কোনো বিভব তৈরি হয় না, বুঝতে পারছো? এখানে কি হয় না, কোনো রকমের বিভব তৈরি হবে না। ওকে, তো এরকম জিনিসগুলো কিন্তু তোমরা আরো অনেকগুলো পাঠ্য দেওয়া যায়, হ্যাঁ, তোমরা এই পাঠ্যগুলো লিখে ফেলবা, নোট করে ফেলবা। এই পাঠ্যগুলো কিন্তু পরীক্ষায় আসতে দেখা যায়, বুঝতে পারছো? তো আশা করি তোমরা এই যে তড়িৎ বিশ্লেষক কোষ এবং গ্যালভানিক কোষগুলোর মধ্যে পাঠ্যগুলো কি এবং বেসিক গুলা কি এইটুকু তোমরা বুঝতে পারছো। ওকে, আরেকটা ব্যাপার আমি বলি যে এই জায়গার মধ্যে তুমি বলো তো, আমরা একটা জিনিস তোমাকে বলছিলাম, এটা আমি পরে বলতে পারতাম, পরের ক্লাসে বলবো, বাট একটু বলে দিই, তোমরা প্যাচে পড়ে যাবা। দেখো, তড়িৎ বিশ্লেষক কোষের মধ্যে অ্যানোড কি ছিল? ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত তড়িৎদ্বার, তাই না? অর্থাৎ ব্যাটারি যখন ধনাত্মক, তখন ব্যাটারির ধনাত্মকের সাথে যে তড়িৎদ্বারটা সেও ধনাত্মক ছিল, তাই না? তাই তো। কিন্তু গ্যালভানিক কোষের মধ্যে, এই যে গ্যালভানিক কোষের মধ্যে এই যে তড়িৎদ্বারটা, এটা কি ধনাত্মক তড়িৎদ্বার? না, এই তড়িৎদ্বার কিন্তু ঋণাত্মক তড়িৎদ্বার। তড়িৎদ্বারটা কি বলতো? ঋণাত্মক তড়িৎদ্বার। কেন ঋণাত্মক তড়িৎদ্বার আমরা পরবর্তী ক্লাসগুলোতে আমরা আলোচনা করব, সেখানে আমরা বিস্তরে আলোচনা করা হবে, বুঝতে পারছো? তো মাথায় রাখবা যে এই পাঠ্যটাও দিতে পারো তোমরা, যে গ্যালভানিক কোষের মধ্যে অ্যানোড হচ্ছে ঋণাত্মক, কিন্তু তড়িৎ বিশ্লেষক কোষের মধ্যে অ্যানোড কিন্তু ধনাত্মক, ঠিক আছে? তো এরকম অনেক পার্থক্য দেওয়া যায়, ঠিক আছে? তো আশা করি তোমরা এটুকু ঝামেলা করবা না, হ্যাঁ, এগুলোর মধ্যে যাতে ঝামেলা না হয়। অনেকের এই জায়গায় বুঝতে অসুবিধা হয় যে গ্যালভানিক কোষের মধ্যে দেখলাম অ্যানোড, তড়িৎ বিশ্লেষক কোষের মধ্যে দেখলাম অ্যানোড পজিটিভ, কিন্তু গ্যালভানিক কোষের মধ্যে দেখলাম একেবারে অ্যানোড নেগেটিভ, কেমনে সম্ভব, তাই না? তো এই ঝামেলাটা হলো করবা না, হ্যাঁ। কিভাবে হয় আমরা পরে দেখাবো, তবে আপাতত জেনে রাখ। ওকে, তো আমরা যতটুকু সম্ভব খুব তড়িৎ রসায়নের প্রথম ক্লাস হিসেবে ততটুকু আমরা বেসিক গুলো ক্লিয়ার করার চেষ্টা করছি। এরপরও আমরা আস্তে ধীরে আরো প্রচুর পড়াশোনা করবো। চাপটা তো ছোট না, একটু বড় আছে, তো আমরা মোটামুটি ভালো করে পড়াশোনা করবো, বুঝতে পারছো? তো আপাতত এটুকু আমি রেখে দিচ্ছি। আমরা এর পরবর্তী বিষয়ের মধ্যে যাচ্ছি, এর পরবর্তী কি বলে টপিক আমরা যাচ্ছি, কেমন? আচ্ছা।
আচ্ছা, এখন হচ্ছে আমরা সক্রিয়তার সিরিজ করবো। কি বলছি বলো তো ভাইয়া? এখন হচ্ছে আমরা সক্রিয়তার যে সিরিজ, এই সক্রিয়তার সিরিজটা করবো। সক্রিয়তার সিরিজ না পড়লে আসলে আলটিমেটলি কোনো লাভ নাই। সক্রিয়তার সিরিজটা পরে তারপরে আমরা অন্য জায়গায় যাব। সক্রিয়তার সিরিজ, সক্রিয়তার সিরিজ। তো সক্রিয়তা সিরিজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, সক্রিয়তা সিরিজ না পড়লে কিন্তু হবে না। আমরা সক্রিয়তা সিরিজ একটু পড়ি। সক্রিয়তা এটা পড়ার জন্য একটু বড় চার্ট, একটু বড়, তো আমরা এটা সহজে শেখার জন্য একটা ছড়ার মাধ্যমে আমরা শিখবো। হ্যাঁ, একটা ছড়ার মাধ্যমে, একটা লেখার মাধ্যমে, একটা বাক্যের মাধ্যমে আমরা মনে রাখার চেষ্টা করবো। ওকে, তো দেখো এটা কিভাবে শেখা যায়। সেটা হচ্ছে লিকে বা কানার ম্যাগাইবার এলএম যেন কে নীল সোনা পাবে হায় কাপুরুষ হাজিয়াজ পিটাবে আমায়, পিটাবে আমায়। ওকে, তো কি বলছো বলতো? লিকে বা কানার ম্যাগাইবার এলাম যেন কে নিরসনা পাবে হায় কাপুরুষ হাজিয়াজ পিটাবে আমায়। তো এই বাক্যটার মাধ্যমে হচ্ছে আমরা সক্রিয়তার সিরিজগুলো একটু নির্ণয় করার চেষ্টা করবো। ওকে, তো দেখো লিকে, লি বলতে এখানে লিথিয়াম, লি বলতে কি বলতো এখানে লিথিয়াম, কে বলতে এখানে ক্যালসিয়াম, সরি পটাশিয়াম, কে বলতে এখানে পটাশিয়াম, এই বা দিয়ে হচ্ছে বেরিলিয়াম, বেরিয়াম, বেরিলিয়াম না বেরিয়াম, কা দিয়ে হচ্ছে ক্যালসিয়াম। ওকে, এই ন দিয়ে হচ্ছে সোডিয়াম, ম্যাগ এবার হচ্ছে ম্যাগনেসিয়াম, এদি হচ্ছে অ্যালুমিনিয়াম, ম দিয়ে হচ্ছে ম্যাঙ্গানিজ, যেন হচ্ছে জিঙ্ক, ক্যাডমিয়াম, এ কে দিয়ে হচ্ছে কোবাল্ট, এই নীল দিয়ে হচ্ছে নিকেল, সোনা হচ্ছে এসেন, পাবে হচ্ছে লেড, হাই দিয়ে হচ্ছে হাইড্রোজেন, কাপুরুষ হচ্ছে কপার, হাজি হচ্ছে মার্কারি Hg, আজ হচ্ছে সিলভার, পিটাবে হচ্ছে প্লাটিনাম, আমায় হচ্ছে অরাম। বুঝতে পারছো যে লিকে বা কানার ম্যাগাইবার এলাম জন ফিরে কে নীল সোনা পাবে হায় কাপুরুষ হাজিয়াজ পিটাবে আমায়। ওকে, তাহলে মাথায় রাখবা এই যে লিখলাম এটা কিন্তু আসলে এই যে কাপুরুষ হাজিয়াজ পিটাবে আমায়, এটা কিন্তু আসলে এই পাবের ওই পাশে, কথা বুঝো। এই যে এইটুকু হায় কাপুরুষ হাজিয়াজ, এটা কিন্তু ওই পাশে, মানে পাবের ওই পাশে। বুঝতে পারছো? এটা কিন্তু আসলে নিচে না, এটা কিন্তু ওই লাইন যেখানে শেষ হচ্ছে আর ওই পাশে। তাহলে এখন চিন্তা করো যে আমি একটা কথা লিখছি, কথাগুলো লিখো। কথাগুলো হচ্ছে এটা তো বাম, এটা হচ্ছে ডান, তাহলে বাম থেকে ডানে গেলে কি বলছে বলতো? বাম থেকে ডানে গেলে, বাম থেকে ডানে গেলে সক্রিয়তা কমে। কি বলছি? বাম থেকে বামে গেলে সক্রিয়তা কমে। সক্রিয়তা কমে, পাশাপাশি মাথায় রাখবা সক্রিয়তা কমে মানে জারণ বিভব কমে। কি কমে? সক্রিয়তার পাশাপাশি জারণ বিভব কমে। এখন জারণ বিভব কি তোমরা বুঝবা না, লিখে রাখো, আমরা পরবর্তী টপিকে আমরা এগুলো দেখবো, সমস্যা নাই। তো জারণ বিভব কমে, মাথায় রাখবা জারণ বিভব কমলে বিজারণ ক্ষমতাও কমে। তাহলে জারণ বিভব কমলে বিজারণ ক্ষমতা কমে। বুঝতে পারছো কি বলছি?
বাম থেকে ডানে গেলে সক্রিয়তা কমে, জারণ বিভব কমে, সাথে বিজারণ ক্ষমতাও কমে। তাহলে বলতো এই যে লিথিয়াম এবং অ্যালুমিনিয়ামের মধ্যে কার সক্রিয়তা কম? তুমি জানো বাম থেকে ডানে গেলে সক্রিয়তা কমে, তাহলে লিথিয়ামের সক্রিয়তা বেশি, অ্যালুমিনিয়াম যেহেতু ডানে তাহলে অ্যালুমিনিয়ামের সক্রিয়তা কি হবে? কম হবে। তাহলে এখন বলতো অ্যালুমিনিয়াম এবং সিলভারের মধ্যে কার সক্রিয়তা কম? তুমি জানো এটা তো বাম থেকে ডানে গেছো, এটা কি দুই পাশে আছে, তাহলে অ্যালুমিনিয়াম হচ্ছে বামে, সিলভার হচ্ছে ডানে, তাহলে বাম থেকে ডানে গেলে সক্রিয়তা কমে, তাহলে সিলভারের সক্রিয়তা কম, অ্যালুমিনিয়ামের সক্রিয়তা বেশি, তাই না? আচ্ছা, তাহলে এখন আমাকে বলো যে কপার এবং প্লাটিনামের মধ্যে সক্রিয়তা কার বেশি? সক্রিয়তা বেশি হচ্ছে কপারের, তবে কম কার? প্লাটিনামের। কারণ বাম দিক থেকে ডান দিকে গেলে সক্রিয়তা কমে, তাহলে এই পাশের গুলো সক্রিয়তা কম, ওই পাশের গুলো সক্রিয়তা বেশি, তাই না? তাহলে এই যে সক্রিয়তা, কার সক্রিয়তা বলছো বলতো? এটা ধাতুর সক্রিয়তা। কার সক্রিয়তা বলতো? ধাতুর সক্রিয়তা। ওকে, তাহলে এই সক্রিয়তা ধাতুর সক্রিয়তা। তবে এখন ধাতুর সক্রিয়তা যে পড়লাম, আমি যদি বলি এখন ক্যাটায়নের সক্রিয়তা বের করো, এগুলো কি ধাতু না? দেখো মার্কারি, সিলভার, প্লাটিনাম, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ সবগুলো না ধাতু। তাহলে ধাতুর সক্রিয়তা পড়ছো, বাম থেকে ডানে গেলে সক্রিয়তা কি হয় আমাদের? কমে। তাহলে এখন বলো তো, আমি যদি ক্যাটায়নের কথা চিন্তা করি, সম্পূর্ণ যদি ক্যাটায়ন লিখো, মনে করে এখন লিখলে অ্যালুমিনিয়াম 3+, তারপর লিখলে হচ্ছে ম্যাঙ্গানিজ, দাঁড়াও মিনিট, মনে করো আমি লিখলাম হচ্ছে ক্যালসিয়াম 2+, সোডিয়াম প্লাস লিখলাম। এখন বললাম যে এই দুইটার মধ্যে সক্রিয়তা কার বেশি? সক্রিয়তা কার বেশি, কার কম বলা যাবে? এখান থেকে যেগুলো পড়ছি সবগুলো হচ্ছে আমাদের ধাতুর সক্রিয়তা। কার সক্রিয়তা বলতো? ধাতুর সক্রিয়তা। এখন দেখো ধাতুর সক্রিয়তা নির্ণয় করতে পারলে তুমি ক্যাটায়নের সক্রিয়তা নির্ণয় করতে পারবা। কিভাবে? ধাতুর সক্রিয়তার বিপরীতই হচ্ছে ক্যাটায়নের সক্রিয়তা। বুঝতে পারছো? ধাতুর সক্রিয়তার বিপরীত হচ্ছে ক্যাটায়নের সক্রিয়তা। ওকে, তো লিখো এখান থেকে যে ধাতুর সক্রিয়তার বিপরীত, ধাতুর সক্রিয়তার বিপরীত হলো ক্যাটায়নের সক্রিয়তা। ক্যাটায়নের সক্রিয়তা এরকম দেখো, এখান থেকে যে কোনো দুইটা ইসে নাও, যেমন আমি যদি বলি বেরিয়াম এখন হচ্ছে ম্যাগনেসিয়াম। তো দেখো বেরিয়াম এবং ম্যাগনেসিয়াম এই দুইটা ধাতু নিলাম। এখন বলো তো সক্রিয়তা কার বেশি? দেখো বেরিয়াম কোথায় আছে? বেরিয়াম লিকে বা কানার মেগাইবার, ম্যাগনেসিয়াম ওই পাশে, তাহলে বাম দিকে হচ্ছে ম্যাগনেসিয়াম, তাহলে ম্যাগনেসিয়ামের সক্রিয়তা কম, তাই না? ম্যাগনেসিয়াম সক্রিয়তা কম। কিন্তু আমি যদি ক্যাটায়নের কথা বলি বলতো ক্যাটায়ন, এখন আমি ক্যাটায়ন হিসেবে লিখবো, তাহলে ক্যাটায়ন হিসেবে লিখলে কি হবে বলতো? যদি ক্যাটায়ন হিসেবে লিখি বেরিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, এখন বলতো ধাতুর সক্রিয়তা যদি এটা হয় তাহলে ক্যাটায়নের সক্রিয়তা কি হবে? এই যে উল্টা হবে, তাই না? তাহলে এই চিহ্নটা যদি এইভাবে হয় তাহলে এটা হবে। তাহলে এতক্ষণ বেরিয়াম ধাতু সক্রিয়তা বেশি, ধাতু হিসেবে সক্রিয়তা বেশি, কিন্তু ক্যাটায়ন হিসেবে সক্রিয়তা কিন্তু কম। বুঝতে পারছো? যেমন আমি আরেকটা দেই, তাহলে তোমরা আরো ক্লিয়ার হতে পারবা। যেমন আমি যদি বলি যে এখানে হচ্ছে সোডিয়াম এবং হাইড্রোজেন, এখন বলতো এই দুইটার মধ্যে সক্রিয়তা কার বেশি? সোডিয়ামের বেশি নাকি হাইড্রোজেনের বেশি? অবশ্যই সোডিয়ামের বেশি, তাই না? তাহলে সোডিয়ামের সক্রিয়তা বেশি। কিন্তু ক্যাটায়ন হিসেবে যদি বলি তাহলে কি হবে বলতো? অবশ্যই হাইড্রোজেনের সক্রিয়তা বেশি, তাই না? জাস্ট উল্টা যাবে, ওই যে ধাতুর সক্রিয়তার বিপরীত, তো ধাতুর সক্রিয়তার বিপরীতে ক্যাটায়নের সক্রিয়তা, তাই না? এর সাথে উল্টে গেছে। বুঝতে পারছো কিনা বলতো? তাহলে এইভাবে হচ্ছে আমরা সক্রিয়তার সিরিজগুলো নির্ণয় করতে পারবো, এবং এই সক্রিয়তার সিরিজটা তড়িৎ রসায়নে খুবই প্রয়োজনীয়। বুঝতে পারছো? খুবই প্রয়োজনীয়। তো আমরা হচ্ছে এইভাবে হচ্ছে সক্রিয়তার সিরিজগুলো
আমরা শেখার চেষ্টা করব। ওকে, তো মাথা রাখবা ধাতুর সক্রিয়তা বাড়া মানেই হচ্ছে ক্যাটায়নের সক্রিয়তা বাড়া। ওকে, পারবা তো নাকি? মাথা রাখবে এটুকু, বাম থেকে ডানে গেলে সক্রিয়তা কমে, জারণ বিভব কমে এবং বিজারণ ক্ষমতাও কমে। ওকে, আর ধাতুর সক্রিয়তার বিপরীতে হচ্ছে ক্যাটায়নের সক্রিয়তা। আর এই সেটা তোমার মাথা রাখবা। সূত্র বলতে লেখাটা তোমার মাথা রাখবা কি, লিকে বা কানার মেগাইবার এলাম যেন কে কে নীল সোনা পাবে, হায় কাপুরুষ হাজিয়াজ পিটাবে আমরা। ওকে, বুঝতে পারছো কিনা? আচ্ছা, এখন হচ্ছে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যানায়নের সক্রিয়তা। ওকে, অ্যানায়নের সক্রিয়তা তোমাদের পারার কথা, অ্যানায়নের সক্রিয়তা পারার কথা, সমস্যা নেই, আমি লিখে দিচ্ছি। তো লিখো, আমরা হচ্ছে অ্যানায়নের সক্রিয়তা লিখছি। তো এটা মুছে দিই, কেমন? আশা করি তোমরা নোট করছো। ওকে, পড়াশোনা করতে হলে খাতাগুলো নিয়ে বসতে হবে, কেমন? তো খাতাগুলো নিয়ে বসবা। তো দেখো অ্যানায়নের সক্রিয়তা, অ্যানায়নের সক্রিয়তা। অ্যানায়নের সক্রিয়তার কথা যদি চিন্তা করো তাহলে দেখো মাথায় রাখবা হাইড্রোক্সিল, নাইট্রেট, সালফেট, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং হাইড্রোক্সিল। ওকে, এই যে এখানে যে কটা আছে বলতো? পাঁচটা আছে। এই পাঁচটার মধ্যে মাথা রাখবা, তুমি যদি বাম দিক থেকে ডান দিকে যাও তাহলে হচ্ছে তোমার সক্রিয়তা বাড়ে। কি বলছি? যে বাম দিক থেকে যদি ডান দিকে যাও তাহলে কি হবে? সক্রিয়তা বাড়বে, ওকে, তাহলে এখন বলো তো কার সক্রিয়তা বেশি? হাইড্রোক্সিল থেকে সালফেটের সক্রিয়তা কার বেশি? সালফেটের সক্রিয়তা বেশি নাকি হাইড্রোক্সিলের সক্রিয়তা বেশি? বলো। তুমি জানো হাইড্রোক্সিল ডান দিকে আছে, তাহলে ডান দিকে গেলে সক্রিয়তা বেশি। বুঝতে পারছো? নাইট্রেট থেকে ক্লোরিনের মধ্যে কার সক্রিয়তা বেশি? অবশ্যই আমাদের নাইট্রেটের সক্রিয়তা কম, ক্লোরিনের সক্রিয়তাটা বেশি। বুঝতে পারছো? ওইখানে কি ছিল? বাম দিক থেকে ডান দিকে গেলে আমাদের সক্রিয়তা কিন্তু ধাতুর সক্রিয়তা কমে গেছে, তাই না? তাহলে ক্যাটায়নের সক্রিয়তা কি বাড়ছে না, তাই না? ধাতু এবং ক্যাটায়নের বিপরীত, তাহলে ধাতুর সক্রিয়তা কমছে, তাহলে ক্যাটায়নের সক্রিয়তা বাড়ছে বাম দিক থেকে ডান দিকে গেলে। এখনো সেম, বাম দিক থেকে ডান দিকে গেলে অ্যানায়নের সক্রিয়তা বাড়ে। বুঝতে পারছো? তো এইরকম সক্রিয়তার সিরিজটা কিন্তু তোমাদের জানতে হবে। সক্রিয়তা সিরিজ না জানলে কিন্তু আসলে আমাদের একটু ঝামেলা হয়ে যাবে। বুঝতে পারছো? তো আমরা হচ্ছে এখন এই জিনিসগুলো যদি জানো, এই জিনিসগুলো জানলে হচ্ছে আমরা কয়েকটা ইসে করতে পারবো, কি বলে, আমরা তড়িৎ বিশ্লেষণ গুলো আমরা শুরু করতে পারবো। তো আজকে আমরা তড়িৎ বিশ্লেষণ নিয়েই কিন্তু পড়াশোনা করবো, ঠিক আছে? তো তড়িৎ বিশ্লেষণের টুকু আমরা হচ্ছে আজকে মানে তড়িৎ বিশ্লেষণ পড়ার জন্য তোমাদের যা যা লাগে বা যে যে বেসিক গুলো লাগে, বেসিক গুলো কিন্তু এখন পড়ানো হয়েছে। বুঝতে পারছো? এখন হচ্ছে আমরা তড়িৎ বিশ্লেষণটা এখন পড়বো, কারণ তড়িৎ বিশ্লেষণ পড়ার জন্যই আমরা এতক্ষণ ধরে আলোচনা করছি। বুঝতে পারছো? তো দেখো, এটা হচ্ছে নিষ্ক্রিয় তড়িৎদ্বারের সাহায্যে, নিষ্ক্রিয় তড়িৎদ্বারের সাহায্যে বিভিন্ন লবণের নিষ্ক্রিয় তড়িৎদ্বারের সাহায্যে বিভিন্ন লবণের, এটা কি বলতো? পজিটিভ, তাহলে এটা পজিটিভ। এটা কি নেগেটিভ, তাহলে এটা কি বলতো? নেগেটিভ। তো এখন এটা কি জারণ, এটা কি বলে? জারণ বিক্রিয়া হবে এখানে, তাই না? তাহলে এটা কি অ্যানোড, তাহলে অ্যানোডে জারণ বিক্রিয়া, তাহলে অ্যানোডে জারণ। তাহলে আমাকে বলো অ্যানোডে যে জারণ হবে, অ্যানোডে কে যাবে? অ্যানোডে কে যাবে? অ্যানায়ন যাবে
অ্যানোডে কি যাবে? অ্যানন যাবে। অ্যানন কি বলতো? নাইট্রেট এবং হচ্ছে হাইড্রোক্সিল। তাহলে দেখো অ্যানোডে আছে কি নাইট্রেট এবং হাইড্রোক্সিল। এখন আমাকে বলো দুইজনে তার অ্যানোডে যাইতে পারবে না, কে যাবে? কে যাবে? যে বেশি সক্রিয় সে যাবে। তাহলে এখন বলো নাইট্রেট এবং হাইড্রোক্সিলের মধ্যে কে বেশি সক্রিয়? একটু আগে দেখাইছিলাম ভাইয়া, মনে আছে তোমার যে নাইট্রেট এবং হাইড্রোক্সিলের মধ্যে হাইড্রোক্সিল বেশি সক্রিয়। কারণ হচ্ছে বাম দিক থেকে ডান দিকে গেলে আমাদের হচ্ছে সক্রিয়তা বাড়ে, তাই না? তাহলে এখন নাইট্রেট তো শুরুতে ছিল, হাইড্রোক্সিল সবার পরে ছিল, তাহলে হাইড্রোক্সিলের সক্রিয়তা বেশি। তাহলে কে যাবে এখন বলো তো? নাইট্রেট যাবে না হাইড্রোক্সিল যাবে? অবশ্যই হাইড্রোক্সিল যাবে। কে যাবে? হাইড্রোক্সিল যাবে। তাহলে এখান থেকে হাইড্রোক্সিল আয়ন, এই বিক্রিয়াটা মুখস্থ রাখবা যে 4টা হাইড্রোক্সিল আয়ন 4টা ইলেকট্রন ত্যাগ করে 2 অণু পানি 1 অণু অক্সিজেন উৎপন্ন করে। শেষ, ডাইরেক্ট মুখস্থ। কি বলছি? 4টা হাইড্রোক্সিল আয়ন 4টা ইলেকট্রন ত্যাগ করে 2 অণু পানি এবং 1 অণু অক্সিজেন উৎপন্ন করে। বুঝতে পারছো? এটা ঠাড়া মুখস্থ রাখবা। ওকে, তাহলে অ্যানোডের জারণ হয়েছে। এখন লিখো ক্যাথোডে বিজারণ। ক্যাথোডে বিজারণ। তাহলে ক্যাথোডে যদি বিজারণ হয়, ক্যাথোডে কে বলতো? ক্যাথোড কই? ক্যাথোড হচ্ছে এটা। তাহলে ক্যাথোডে বিজারণ হবে, ক্যাথোডে কে যায়? ক্যাটায়ন যায়, তাই না? তাহলে ক্যাটায়ন কি আছে? এখানে H+ আছে এবং পটাশিয়াম প্লাস আছে, তাই না? ক্যাথোডে কি আছে বলতো? এই যে এই দুটো না, এই যে এই দুটো, এই যে H+ এবং K-। তাহলে H+ আছে এবং K+ মাইনাস হবে কেন? H+ এবং K+। এখন বলো এই দুইটার মধ্যে কি বেশি সক্রিয়? হাইড্রোজেন বেশি সক্রিয় নাকি পটাশিয়াম বেশি সক্রিয়? বলো তো, চিন্তা করো, বলো আগে ধাতু হিসেবে চিন্তা করো। ধাতু হিসেবে চিন্তা করো তো, হাইড্রোজেন কোথায় ছিল? পটাশিয়াম কোথায় ছিল? দেখো ওই যে লি কে, এই যে কে মানে কে ছিল পটাশিয়াম, তাহলে পটাশিয়াম একবারে প্রথমে। আর হাইড্রোজেন পেস মনে আছে ওই যে হাই, লি কে বা কানার ম্যাগেবার এলএম জোনা ফিরে কে কে নিলে শোনা পাবে হাই, মানে অনেক ডান পাশে। তার মানে আমরা জানো যে হাইড্রোজেনের সক্রিয়তা কি হয়ে গেল? কম হয়েছে। তাহলে পটাশিয়ামের সক্রিয়তা বেশি হয়েছে, তাই না? তাহলে এটা ধাতু হিসাবে। তাহলে আমরা তো এখন কাজ করতেছি ক্যাটায়ন হিসেবে। তাহলে ক্যাটায়ন হিসেবে ধাতু হিসেবে সক্রিয়তা বেশি হচ্ছে কার বলতো? সক্রিয়তা বেশি হচ্ছে হাইড্রোজেনের। সরি, ধাতু হিসেবে পটাশিয়ামের সক্রিয়তা সবচেয়ে বেশি ধাতু হিসাবে, কিন্তু ক্যাটায়ন হিসেবে কার সক্রিয়তা বেশি হবে? উল্টা না? তাহলে ধাতু হিসেবে যদি পটাশিয়ামের হয়, তাহলে ক্যাটায়ন হিসেবে কার হবে? হাইড্রোজেনের। তাহলে দ্রবণে কে যাবে? দ্রবণের ক্যাটায়নে কে যাবে? অবশ্যই হাইড্রোজেন যাবে। বুঝতে পারছো? যে বেশি সক্রিয় সে যাবে। তাহলে এখানে পটাশিয়াম তো যাবে না, কে যাবে? হাইড্রোজেন যাবে। তাহলে দেখো একটা হাইড্রোজেন এখানে কয়টা ত্যাগ করেছিল? 4টা। তাহলে এখানে 4টা হাইড্রোজেন করবে, তাহলে 4টা হাইড্রোজেন আয়ন বিজারণ মানে ত্যাগ করবে, তাই না? না গ্রহণ করবে? গ্রহণ করবে। 4টা হাইড্রোজেন আয়ন 4টা ইলেকট্রন গ্রহণ করে কি করে বলতো? 2 অণু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন। বুঝতে পারছো কিনা বলো তো? বিক্রিয়াগুলো বুঝতে পারছো কিনা? একবারে সহজ বিক্রিয়া। হ্যাঁ, এই বিক্রিয়াগুলো তোমাদের পারতে হবে। বিক্রিয়া না পারলে কিন্তু ঝামেলা। বুঝতে পারছো? এই বিক্রিয়াগুলো তোমাদের পারতে হবে। তাহলে এখন বলো তো, এই জায়গা থেকে তুমি দেখছো কে গেল? এখানে 2টা করে ক্যাটায়ন থাকার পরে একটা, তাহলে হাইড্রোজেন প্লাস আয়ন কিন্তু এখানে গেছে, তাই না? আর এখান থেকে কি গেছে? নাইট্রেট আয়ন গেছে নাকি হাইড্রোক্সিল আয়ন গেছে? বলতো হাইড্রোক্সিল। তাহলে এই হাইড্রোক্সিল আয়ন এখানে গেছে। বুঝতে পারছো কিনা বলতো? এটুকু যে তড়িৎ বিশ্লেষণ আসলে কিভাবে হলো, তড়িৎ বিশ্লেষণ কিভাবে হলো, বুঝছো? আচ্ছা, তো আশা করি এটুকু তোমরা পারবা। তো আমরা হচ্ছে এখন আরেকটা দিকে যাচ্ছি, সেটা হচ্ছে কপার সালফেট। কপার সালফেট অ্যাকোয়াস। অ্যাকোয়াস মানে কি বলতো? এখানে পানি আছে, তাই না? পানি আকারে আছে, ভাঙা আছে। তাহলে দেখো আমরা চিত্র যদি আঁকাই, তাহলে এই জায়গা হচ্ছে তড়িৎদ্বার গুলা, এই 2টা তড়িৎদ্বার। ওকে, তাহলে এখন দেখো এই জায়গার মধ্যে কপার সালফেট আছে, তো দ্রবণে কপার সালফেট। তাহলে কপার সালফেট কিভাবে ভাঙে? কপার 2+ প্লাস SO4 2-, তাই না? এই আকার ভাঙছে। ওকে, আচ্ছা, এবং কি অ্যাকোয়াস মানে পানি আছে, তাহলে পানি কিভাবে ভাঙে? দ্রবণে H+ প্লাস OH মাইনাস, তাই না? আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আমরা এসে দিলাম। ওকে, দিলাম। এখন হচ্ছে তারা এসে শুরু করবে। ওকে, তাহলে দেখো ক্যাথোডে
এবং অ্যানোডে কে যাবে সেটা কিভাবে ডিপেন্ড করে, যার সক্রিয়তা বেশি সে যাবে। এখন বলো এটা কি অ্যানায়ন, সরি অ্যানোড, অ্যানোডে কে যায়, অ্যানায়ন যায়। তাহলে অ্যানোডে যদি অ্যানায়ন যায়, অ্যানায়ন কি, এই দুটি অ্যানায়ন, তাহলে এই হাইড্রোক্সিল এবং সালফেটের মধ্যে কার সক্রিয়তা বেশি? তোমরা জানো অবশ্যই হাইড্রোক্সিলের সক্রিয়তা বেশি। তাহলে তুমি বুঝতে পারছো এই দুইটার মধ্যে ওয়াই কিন্তু যাবে, তাই না? এই দুইটার মধ্যে কে যাবে? ওয়াই এখানে যাবে। আচ্ছা এখন বলো এটা তো এটা কি ক্যাথোড, ক্যাথোডে কে যায়? ক্যাটন যায়। ক্যাটন কোনটা আছে? হাইড্রোজেন এবং কপার প্লাস। এই দুইটার মধ্যে কে যাবে বলো? এখন একটু বোঝার কথা, হাইড্রোজেন এবং কপারের মধ্যে কার বেশি সক্রিয়তা? মনে আছে তোমাদের? লিখে বা কানা মেঘে বা এলাম জনে ফিরে কে কে নিরসনা পাবে হাই, হাই কাপুরুষ, হাই দিয়ে হাইড্রোজেন, কাপুরুষ দিয়ে কপার। তাহলে কপার হচ্ছে হাতের ডান পাশে আছে, তো কপার যদি ডান পাশে থাকে তাহলে ধাতু হিসেবে কপারের সক্রিয়তা কি বলতো? কম। ধাতু হিসেবে কপারের সক্রিয়তা কম। তাহলে কপারের সক্রিয়তা যদি কম হয় ধাতু হিসাবে, তাহলে ক্যাটায়ন হিসেবে সক্রিয়তা কি হবে? বেশি হবে। তার মানে এখানে হাইড্রোজেন আয়ন থেকে কপার আয়নের সক্রিয়তাটা বেশি। হাইড্রোজেন আয়ন থেকে কি বলতো? কপার আয়নের সক্রিয়তাটা বেশি। ঠিক আছে, হাইড্রোজেন থেকে কপার আয়নের সক্রিয়তা, যেহেতু কপার আয়নের সক্রিয়তাটা বেশি, তাহলে দ্রবণে এর ক্যাথোডে কে যাবে? কে যাবে? কপার যাবে, কারণ কপারের সক্রিয়তা বেশি। কপার আয়নের সক্রিয়তা বেশি, কপারের সক্রিয়তা বেশি না। ঠিক আছে, দেখো আমি তোমাকে আবার দেখেন আবার বলে যে পড়ছিল না হাই কাপুরুষ, হাই কাপুরুষ হাজি আজ কোপার জামাই, তাই না? তাহলে এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে কপার। তো ধাতু হিসেবে সক্রিয়তা বেশি কার? তোমরা জানো বাম দিক থেকে ডান দিকে গেলে সক্রিয়তা কি হয়? কমে, তাই না? তাহলে এই সক্রিয়তা কিন্তু কম, এই যে কম, কিন্তু ইস হিসেবে ধাতু হিসাবে, সরি কি বলে এটাকে, ক্যাটায়ন হিসাবে উল্টা যায়, তাই না? উল্টে গেছে, তাহলে কপারের সক্রিয়তা বেশি। তো যার সক্রিয়তা বেশি সে যে ক্যাথোডে যাবে, তাই না? সে যে ক্যাথোডে যাবে, তাহলে ক্যাথোডে এখন কে যাবে? মূলত কপার যাবে। এই কপার এখানে গেছে, বুঝতে পারছো? তাহলে এখন বলো যে অ্যানোডে সক্রিয়তা, সরি অ্যানোডে জারণ। তাহলে অ্যানোডে কে গেছে? দেখো অ্যানোডে কে গেছে? অ্যানোডে অ্যানায়ন, অ্যানায়ন কে গেছে? অ্যানোডে কে গেছে? এই দেখো অ্যানোডে হাইড্রোক্সিল গেছে, কারণ এই দুইটার মধ্যে হাইড্রোক্সিল আয়নের সক্রিয়তা বেশি। তাহলে তোমরা জানো হাইড্রোক্সিল আয়নের জন্য ডিরেক্টলি একটা বিক্রিয়া বলছি যে চারটা হাইড্রোক্সিল আয়ন 4টা ইলেকট্রন ত্যাগ করে 2 অণু পানি 1 অণু অক্সিজেন উৎপন্ন করছে। শেষ, মুখস্থ এটা। ওকে, এখন বলো ক্যাথোডে বিজারণ। তো ক্যাথোডে বিজারণ কি হয়? ক্যাথোডে বিজারণ কি হবে বলো তো? ক্যাথোডে কি গেছে? কপার গেছে নাকি হাইড্রোজেন গেছে? অবশ্যই কপার গেছে। কারণ কি? কারণ কপারের সক্রিয়তা বেশি। তাহলে কপার 2+, তাই না? তাহলে কপার 2+ এখানে 4টা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে 4টা ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে 4টা ইলেকট্রন গ্রহণ করবে। কপার 2+, কপার 2+ কয়টা গ্রহণ করতে পারে বলো তো? 2টা গ্রহণ করতে পারে, তাই না? কিন্তু এখানে গ্রহণ করতে হবে কয়টা? 4টা। তাহলে আলটিমেটলি 2টা কপার লাগবে। তাহলে 2টা কপার 4টা ইলেকট্রন গ্রহণ করবে, 4টা ইলেকট্রন গ্রহণ করে 2 অণু কপার উৎপন্ন করবে। বুঝতে পারছো কিনা বলো তো? এটুকু অ্যানোডিক উৎপন্ন হয়েছে, ক্যাথোডিক উৎপন্ন হয়েছে। তো এই কোশ্চেন গুলো এইভাবে আসবে যে জলীয় কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে এবং ক্যাথোডে কি উৎপন্ন হয়। তাহলে জলীয় কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কি উৎপন্ন হইলো? অ্যানোডে উৎপন্ন হয়েছে বলতো অক্সিজেন উৎপন্ন হয়েছে এবং পানি উৎপন্ন হয়েছে, তাই না? আর ক্যাথোডিক উৎপন্ন হয়েছে কপার উৎপন্ন হয়েছে, কপার ধাতু উৎপন্ন হয়েছে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে বিভিন্ন দ্রবণের তড়িৎ বিশ্লেষণ গুলো আমরা বুঝতে পারছি, তাই না? এখন হচ্ছে আমরা আরেকটা তড়িৎ বিশ্লেষণ পরে আমরা হচ্ছে ক্লাসটা শেষ করবো। হ্যাঁ, আরেকটা তড়িৎ বিশ্লেষণ করবো, এটা পড়লে মোটামুটি আমাদের শেষ হয়ে যাবে। ওকে, দেখো সেটা হচ্ছে আমরা গাঢ় সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণ করবো। কি করবো? গাঢ় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করবো। গাঢ় সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণ, গাঢ় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। কি বললাম? গাঢ় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ, গাঢ় সোডিয়াম ক্লোরাইডের গাঢ় সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণ। তোমরা জানো এই গাঢ় সোডিয়াম ক্লোরাইড কিন্তু ব্রাইন বলা হয়, তাই না? ব্রাইন কিন্তু এটা বলা হয় ব্রাইন, ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ। ওকে, তো দেখো আমরা এই জিনিস আসলে কিভাবে করতে পারবো বলো তো? এই জিনিসটা কিভাবে করবো? যে আমরা প্রথমত একটা চিত্র আঁকে নিলাম। চিত্রটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি
এখানে দুইটা আমরা তড়িৎ নিলাম, তোমরা জানো এখানে কি থাকবে, সোডিয়াম আয়ন থাকবে, সাথে ক্লোরিন আয়ন থাকবে, তাই না? তাহলে এখান থেকে তুমি কি দিতে হবে বলতো, যেহেতু তুমি এখানে ব্রাইনের কথা বলা আছে, তাই না? তো ব্রাইনের ক্ষেত্রে এখানে অবশ্যই পানি আছে, তো পানির ক্ষেত্রে পানি কিভাবে ভাঙবে, H প্লাস OH মাইনাস, তাই তো? আচ্ছা দিলাম। এখন দেখো কি আছে তোমার কাছে, ক্যাটায়ন হিসেবে আছে হাইড্রোজেন আয়ন, সোডিয়াম আয়ন, অ্যানায়ন হিসেবে আছে হাইড্রক্সিল আয়ন এবং ক্লোরিন আয়ন, তাই না? তাহলে এখন আমাকে বলো এই জায়গা থেকে অ্যানোডে যে বিক্রিয়া হয়, অ্যানোডে 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 জারণ, অ্যানোডে কি হয়, জারণ হয়। তাহলে অ্যানোডে কে যাবে, অ্যানোডে অ্যানায়ন যায়। অ্যানায়ন বলতে কি, হাইড্রক্সিল আয়ন এবং ক্লোরিন আয়ন। তাহলে তোমার কাছে আছে কোন আয়ন, হাইড্রক্সিল আয়ন এবং ক্লোরিন আয়ন, তাই না? এখন বলো তো আমাকে কে যাবে, যাওয়ার কথা কে, কার সক্রিয়তা বেশি? তোমরা জানো অবশ্যই হাইড্রক্সিল আয়নের সক্রিয়তা বেশি, তাহলে হাইড্রক্সিল আয়ন যাওয়ার কথা, তাই না? তবে এখন দেখো তো তোমাকে প্রশ্নে বলা আছে গাঢ়, গাঢ় মানে কি বলতো, গাঢ় মানে কি, গাঢ় মানে হচ্ছে ওর ঘনমাত্রাটা খুব বেশি, মানে এই গাঢ় সোডিয়াম ক্লোরাইড না, তাহলে এই যে ক্লোরিন, তাহলে গাঢ় সোডিয়াম ক্লোরাইড, তাহলে সোডিয়াম ক্লোরাইডটা গাঢ়, তার মানে ক্লোরিনটাও গাঢ়, তাই না? তাহলে ক্লোরিন আয়নের ঘনমাত্রাটা খুব গাঢ়, বুঝতে পারছো? তাহলে এই কারণে এই জায়গায় সক্রিয়তা হাইড্রক্সিল আয়নের বেশি হওয়ার পরেও, সক্রিয়তা হাইড্রক্সিল আয়নের বেশি হওয়ার পরেও ক্লোরিন আয়নটা যাবে। কেন যাবে? কারণ ক্লোরিন আয়নের ঘনমাত্রা খুব বেশি, এই যে গাঢ় বলা আছে, বুঝতে পারছো? এই যার মধ্যে ঝামেলা করবো না, যে নরমালি যাওয়ার কথাকে হাইড্রক্সিল আয়ন, কারণ সক্রিয়তা বেশি, কিন্তু এখানে যেহেতু বলা হয়েছে গাঢ়, গাঢ় মানে কি বলতো, ঘনমাত্রাটা খুব বেশি, তো ঘনমাত্রা যেহেতু খুব বেশি, এই কারণে কে যাবে, ক্লোরিন আয়নটা যাবে। ওকে, তাহলে তাহলে কি বলতো, কম, খুব কম ক্লোরিন আয়নের ঘনমাত্রা থাকে, এই কারণে জারণ বিক্রিয়াটা কি হবে, ক্লোরিন যাবে। তাহলে ক্লোরিন আয়ন কি করবে, ক্লোরিন আয়ন হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন পরিণত হইল। তবে দুইটা ক্লোরিন আয়নে কি করবে, আচ্ছা গ্রহণ করবে কেন, জারণ বিক্রিয়া না, তাহলে এটা ত্যাগ করবে। তাহলে দুইটা ক্লোরিন আয়নে দুইটা ত্যাগ করে ক্লোরিন গ্যাসে পরিণত হবে। বুঝতে পারছো কিনা বলো তো এটুকু, জারণটা কোথায় হবে, নরমালি যাওয়ার কথা হাইড্রক্সিল আয়ন, কিন্তু যেহেতু এখানে কি দেওয়া আছে বলতো, এই ক্লোরিন আয়নের ঘনমাত্রাটা খুব বেশি, তুই যে গাঢ় বলা আছে, এই কারণে হচ্ছে আমরা ক্লোরিন আয়নটা যাবে এখানে, বুঝতে পারছো? আচ্ছা এখন আয়নের জারণ বিক্রিয়া, তাহলে ক্যাথোডে বিজারণ বিক্রিয়া, ক্যাথোডে বিজারণ, ক্যাথোডে বিজারণ। তাহলে ক্যাথোডে বিজারণের কথা যদি আমরা বলি, বলতো ক্যাথোডে বিজারণটা কি, ক্যাথোডে বিজারণ নাকি, ক্যাথোড হচ্ছে বিজারণ, ক্যাথোডে কি যায়, ক্যাটায়ন যায়। তাহলে এই দুইটা আয়ন আছে, হাইড্রোজেন আয়ন আছে এবং সোডিয়াম আয়ন আছে, তাই না? তাহলে কে যাওয়ার কথা, কে যাওয়ার কথা বলো, নরমালি কে যাওয়ার কথা, হাইড্রোজেন আয়ন যাওয়ার কথা না সোডিয়াম আয়ন যাওয়ার কথা? তোমরা অবশ্যই জানো এই জায়গা থেকে হাইড্রোজেন আয়নটা যাওয়ার কথা, তাই না? কি হবে বলো, হাইড্রোজেন আয়ন আছে, হাইড্রোজেন আয়ন কোন পাশে আছে, হাতের একেবারে ডান পাশে, সোডিয়াম আয়ন বাম পাশে আছে। তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে আমাদের সক্রিয়তা কমে যায়, তাই না? তাহলে হাইড্রোজেনের সক্রিয়তা খুবই কম, তাই না, ধাতু হিসেবে, কিন্তু বিপরীত হিসেবে ক্যাটায়নের সক্রিয়তা খুব বেশি, তার মানে হাইড্রোজেন আয়নের সক্রিয়তা খুবই বেশি, তাই না? তো খুবই বেশি হওয়ার কারণে এখানে কে যাওয়ার কথা বলতো, হাইড্রোজেন আয়নে যাওয়ার কথা, কিন্তু এখানে একটা কথা বলা আছে গাঢ় হওয়ার কারণে, গাঢ় সোডিয়াম ক্লোরাইড যেহেতু, তাহলে এখানে হাইড্রোজেন না গিয়ে এইটার মতো করে সোডিয়াম যাওয়ার কথা, তাই না? তাই তো, কিন্তু না, এরকম হয় না। কেন হয় না বলি, দেখো সোডিয়াম এবং হাইড্রোজেনের মধ্যে তুমি চিন্তা করো, তোমরা যারা নোট করছো, যে সক্রিয়তা সিরিজে নোট করছো, তারা দেখো যে সোডিয়াম আয়নের সাথে হাইড্রোজেন আয়নের যে সক্রিয়তার পার্থক্য হিউজ, অনেক বিশাল, অনেক বড় একটা পার্থক্য। তো এই বড় পার্থক্য হওয়ার কারণে গাঢ় হওয়ার পরেও সোডিয়াম আয়নটা হাইড্রোজেনকে আসলে পিছাইতে পারে না, সোডিয়াম আয়নটা হাইড্রোজেনকে আসলে কি বলতো, যে হারাইতে পারে না। এর কারণে হচ্ছে এখানে হাইড্রোজেন আয়ন যাওয়ার কথা এমনিতেই,
গাঢ় সোডিয়াম হইলেও সক্রিয়তার পার্থক্য অনেক বেশি হওয়ার কারণে এই জায়গায় হাইড্রোজেন আয়নে চলে যায়। বুঝতে পারছো? তাহলে এখান থেকে কি হবে যে ক্যাথোডে এখান থেকে যাবে বলতো হাইড্রোজেন যাবে। তাহলে হাইড্রোজেন এখানে ত্যাগ করছে কটা? দুইটা। তাহলে দুইটা হাইড্রোজেন আয়ন দুইটা ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। গ্রহণ করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। বুঝতে পারছো কিনা বলো তো? বুঝতে পারছো কিনা? এটুকু বুঝতে পারছো কিনা? তো এটুকু কিন্তু খুবই সহজ ছিল, এটুকু তোমাদের বোঝার কথা। ওকে, এটুকু তোমাদের বোঝার কথা। আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বুঝছো? এটা খুব ইম্পর্টেন্ট। 9-10 এটা ছিল তোমাদের, 9-10 জিনিসটা ছিল। তো আশা করি তোমরা এটুকু পারবা, এবং এইটুকু আজকে যা পড়লাম তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে আজকে যা পড়লাম তোমাদের এসএসসি কেমিস্ট্রির যে আসলে তড়িৎ রসায়ন চ্যাপ্টারটা যে শুরুটা, তো এগুলো আসলে তোমরা পারবা। এবং এই কোশ্চেনগুলো কিন্তু অ্যাডমিশনে আসে। কোশ্চেন বলে দেয় যে ব্রাইনের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে এবং ক্যাথোডে কি উৎপন্ন হবে, ডিরেক্টলি কোশ্চেন বলে। সম্ভবত এই কোশ্চেন একবার ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন আসছিল যে ব্রাইনের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কি উৎপন্ন হয়। বলো তো অ্যানোডে কি উৎপন্ন হয়? তোমরা দেখছো না অ্যানোডে কি উৎপন্ন হয়? ব্রাইনের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হচ্ছে ক্লোরিন গ্যাস। আর ক্যাথোডে কি উৎপন্ন হয়েছে? ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, তাই না? অ্যানোডে উৎপন্ন হয়েছে ক্লোরিন গ্যাস, ক্যাথোডে উৎপন্ন হয়েছে হাইড্রোজেন গ্যাস। বুঝতে পারছো? তো এই কোশ্চেনগুলো আসবে এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট, একাডেমিকও আসে। ওকে, তো আজকের জন্য এটুকুই। পড়াশোনা করবা ঠিকঠাক, আর ভাইয়া যা পড়াচ্ছি এগুলো একটু নোট করে রাখবা এবং এগুলো পড়াশোনা করবা। একাডেমিকও তো লাগেই, সাথে অ্যাডমিশনও তোমাদের খুব হেল্প করবে। বুঝতে পারছো? তো ভাইয়ারা যে সায়েন্স কেয়ার একাডেমি থেকে যে উদ্যোগটা নিয়েছি এবং যে প্রশ্নগুলো আমরা ফ্রিতে দিচ্ছি, যে প্রশ্নগুলো একাডেমিক এবং অ্যাডমিশনের যেগুলো দরকার লাগে, তো এগুলো আমরা ফ্রিতে দেওয়ার ট্রাই করতেছি। তো তোমরা হচ্ছে এই ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করবা, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে একটু বেশি বেশি শেয়ার করবা, যাতে আমরা এই ভিডিওগুলো করতে অনেকটা ইন্সপায়ার হই। বুঝতে পারছো? তো তোমরা হচ্ছে এগুলো চেষ্টা করবা। ওকে, তো পড়াশোনা করো ঠিকঠাক, ভাইদের জন্য দোয়া করো, তোমাদের জন্য শুভকামনা। পড়াশোনা করো। আজকের জন্য এইটুকুই। আমরা পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো ভালো থাকো। আজকের জন্য এইটুকুই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।